নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, কেতাবি ভাষায় আমরা বলি লেডি জাস্টিস ইজ ব্লাইন্ড। সত্যি কি লেডি জাস্টিস ব্লাইন্ড? বিচারের দেবী অন্ধ, বা কোনো কিছু দেখে না, বা দেখেও না দেখার ভান করে, না বুঝার ভান করে, বা কোনো পক্ষপাতিত্ব করে না? সত্যি কি তাই? সত্যি কি লেডি জাস্টিস নির্বোধ? অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলতেই হয় যে লেডি জাস্টিস ব্লাইন্ড, টোটালি দেখে না, ন্যায় অন্যায় বাজ বিচার করতে পারে না। আর আপনারা জানেন লেডি জাস্টিসের ভাস্কর্য আপনার বাংলাদেশের হাইকোর্ট থেকে কিন্তু অনেক আগেই লোপাট হয়ে গেছে। লেডি জাস্টিসিয়ার যেই ভাস্কর্যটা ছিল সেটা শেখ হাসিনার আমলেই উপড়ে ফেলা হয়েছিল, বিচার উপড়ে ফেলা হয়েছে। সুতরাং আজকের এই ইউনুস শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদারের আমলে লেডি জাস্টিস যে উপতা করে ফেলাই দিছে, যেটা নষ্ট ব্রাহ্মণ পিনাকি বলে যে আমরা পুলিশ মাইরা উত্তা করে জুড়ায় রাখছি, এবং সামাজিক সম্মতি থাকলে আপনি সেটা করতে পারেন। স্রেফ একটা টেরোরিজমকে প্রমোট করতেছে। তারপরেও এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে এই লোক পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনরা যখন যা তরিকা দেয় সেই টিভি দেখে দেখে এই সরকার বাস্তবায়ন করে। একের পর এক আমরা দেখতে পাচ্ছি তারা যা বলছে সেই জিনিসগুলি বাস্তবায়ন করে। যখন যেই দাবি দেওয়া হয়তো তাৎক্ষণিকভাবে না হলেও কিছুদিন পরে সেটা বাস্তবায়ন করে। এবং ইসকনকে নিষিদ্ধ করা, তারপরে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা, আপনারা দেখেছেন মাহমুদুর রহমান শুরু করেছিল এবং গ্রেপ্তার হয়ে গেছে এর কয়েকদিন পরেই। এবং এই ইসকনের বিরুদ্ধে ইলিয়াস এবং পিনাকি গংরা কিন্তু দিনক্ষণ বহুদিন ধরে এই অপপ্রচার চালিয়েছে, এবং অত্যন্ত জঘন্যভাবে লাজ লজ্জার মাথা খেয়ে এই সরকার সম্পূর্ণ একটা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিনের পর দিন বিনা জামিনে, বিনা বিচারে আটক রেখেছে। একটা টুই শব্দটি করার সাহস নাই কারো, কথা বলতে পারে না। না পারে হিন্দুরা, না পারে তথাকথিত সুশীলরা, কেউ না। কারণ ইউনুস এতটাই ভয়ঙ্কর একটা শাসক, এতটাই ভয়ঙ্কর একটা স্বৈর শাসক হয়ে উঠেছে যে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। তারা সেই লেডি জাস্টিসিয়া, এই অন্ধকে একদম চোখ উপড়ে ফেলে দিয়েছে, এরকম একটা পরিস্থিতিতে চলতেছে বাংলাদেশ। তো এই সরকার থরলি এক্সপোজড হয়ে গেছে এই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার পরে। এইটা নিয়ে কিন্তু কথা হচ্ছে, এবং এই সরকারি বয়ান যদি আপনারা শোনেন তাহলে টাস্কি লেগে যাবার কথা, যে টাস্কি খাওয়ার কথা, যে হোয়াট ইজ দিস। এই আমার এক বন্ধু আজকে ফোন করে বলল যে বাংলাদেশে জন্ম নিয়েছে তিনি, এই জন্য লজ্জা বোধ করতেছেন যে এমন একটা দেশে জন্ম হয়েছে যে কেন আমি এই দেশে, বা এই দেশের সাথে আমার কেন সেই পরিচয়টাই বা হলো। এটা কিন্তু সবারই মনের কথা যে এটা এমন একটা দেশ যে মানে আপনি সত্য বলে যা জানেন তা হতে পারে সত্য, আবার হতে পারে মিথ্যা, ডিপেন্ডিং অন হু ইজ ইন পাওয়ার, বা কে বলতেছে যে না এটা সত্য এটা মিথ্যা। তারা যেটা বলে দেবে, যেটা শিখিয়ে দেবে, সেইটাই আপনাকে বলতে হবে। কি অদ্ভুত একটা দেশ। এবং আমরা দেখেছি যে কিভাবে তারা এই চিন্ময় প্রভুকে আটক করে আইনের মাধ্যমে, বিচারের নামে, আইনের নামে আটক করে রাখতে পারে, এবং আদালত সেটাতে সায় দেয়। আদালতের কোনো ভূমিকা নাই সেখানে। উকিলরা তার
তাকে রিপ্রেজেন্ট করতে গেলে সেই উকিলদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে দৌড়ের ওপর রাখা হচ্ছে। জামিনের শুনানির দিনে আদালত বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে, জামিন যাতে পিছিয়ে যায়। আবার বলছে যে চিন্ময় প্রভুর পক্ষে কেউ কোনো উকিল হাজির হননি। কি নির্লজ্জভাবে সরকার এটা চালাচ্ছে, অথচ আমরা সবাই জানি প্রকৃত ঘটনা কি, সরকারও জানে, কিন্তু কোনো কোয়ার্টার থেকে কেউই কোনো কিছু বলতে পারতেছে না, সাহস করতেছে না। তো এই জন্য আজকের এই এপিসোডটা করতেছি যে নুসরাত ফারিয়াকে নিয়ে যেই ঘটনাটি ঘটেছে, এটাও কিন্তু খুবই একটি অবিশ্বাস্য রকমের ঘটনা, যে তার নামে একটা মামলা হলো যেই সময়ে যে হত্যা প্রচেষ্টায় সে জড়িত ছিল, সেই সময়ে তিনি কানাডাতে প্রায় 2 মাস ব্যাপী বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের আগে থেকে, সেই জুলাই থেকে শুরু করে একদম অগাস্ট পুরাটাই তিনি কানাডাতে ছিলেন। বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে স্বৈরাচারের দোসর বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, মামলার যেই কাগজপত্রের তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থান, তথাকথিত গণ অভ্যুত্থান চলাকালে, আমি বলবো যে এটা জঙ্গি টেক ওভার অফ বাংলাদেশ, সেই গত 19শে জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। 3রা মে এই ভুক্তভোগী এনামুল হক, এটা গত বছরের, মানে প্রায় 1 বছর পরে বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় নুসরাত ফারিয়াকে তিনি আসামি করেন এবং এই মামলাটি 3রা মে এজাহার হিসাবে রেকর্ড করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে নুসরাত ফারিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। নুসরাত ফারিয়া এতদিন বাংলাদেশে ছিলেন এবং তিনি সম্ভবত থাইল্যান্ডে যাবার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালতে বলা হয় যে তা আবেদন করা হয় রাষ্ট্রপক্ষ থেকে তাকে যাতে আটক রাখা হয়। শুনানির শুরুতে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে বলেন যে, মাননীয় আদালত, আমার মক্কেল একজন সুপরিচিত অভিনেত্রী, অভিনয় তার পেশা। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষেও লেখালেখি করেছিলেন, সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান আদালতকে আরও বলেন, যে মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে সে মামলার ঘটনার তারিখ গত বছরের 19শে জুলাই। বাস্তবতা হচ্ছে নুসরাত ফারিয়া তখন বিদেশে অবস্থান করছিলেন। নুসরাত ফারিয়া যে ওই সময় বিদেশে অবস্থান করছিলেন এর সপক্ষে সব প্রমাণপত্র রয়েছে বলে তিনি জানান এবং তিনি বলেন যে নুসরাত ফারিয়া তখন কানাডায় পেশাগত কাজ শেষে গত বছরের 14ই আগস্ট তিনি দেশে ফিরেন। আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান নুসরাত ফারিয়ার পাসপোর্ট এবং ভিসার কাগজপত্র আদালতের কাছে জমা দেন। নুসরাতের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সিএমএম আদালতের প্রধান পিপি ওমর ফারুকি। এইখানেই এই কথাগুলি একটু গুরুত্ব সহকারে শুনবেন দর্শক, যে আদালতে পিপি ওমর ফারুকি কি বলেছেন। এই ওমর ফারুকিরা এগুলা কিন্তু সব জামাত। এই মুহূর্তে বাংলাদেশের আদালত হয়েছে জামাতিদের টেক ওভার করা হয়েছে, জামাতিরা টেক ওভার করেছে পুরাটাই। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, নুসরাত ফারিয়া অভিনেত্রী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। পিপি বলেন, নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের একটি বায়োপিক অভিনয় করেছিলেন। আচ্ছা, এটা তার অপরাধ? হ্যাঁ। রূপালী পর্দায় তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, এটাও তার অপরাধ। শেখ হাসিনার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, অভিনয় করা কোনো দোষের কিছু নয়। আচ্ছা, বুঝলাম। কিন্তু তিনি পরবর্তী সময়ে বলেছিলেন, প্রতিটা ঘরে শেখ হাসিনা রয়েছে,
এই ধরনের বক্তব্য দিয়ে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে চেয়েছিলেন। আচ্ছা, এটা কি তার অপরাধ? সে বলেছে প্রতিটি ঘরে শেখ হাসিনা রয়েছে, সো হোয়াট ইজ দি ইস্যু? আচ্ছা, আর এই কারণে কি তাকে গ্রেপ্তার করা হয়েছে? তার বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা, কিন্তু আদালতে বয়ান দিচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। বিষয়টা কি? তার তো মামলার বিষয়বস্তু এটা না যে সে অভিনয় করেছে, শেখ হাসিনার অভিনয় করেছে, সে বলেছে প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা রয়েছে, এটা দিয়ে তিনি শেখ হাসিনাকে খুশি করতে চেয়েছেন, সব মানলাম, কিন্তু তার বিরুদ্ধে মামলাটা কি শেখ হাসিনা হবার জন্য, নাকি হত্যা মামলার সহযোগী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে? আদালত কি বলেছে আমরা কিন্তু সেই জিনিসটা শুনি না, যে এটা কি মামলার বিষয়বস্তু? মোটেও না, তাই না? একটা ম্যাটেরিয়াল ফ্যাক্ট, যেটা ম্যাটেরিয়াল অ্যাকিউজেশন, তার বিরুদ্ধে যেটা চার্জ, যেটা এগুলির কোনোটাই কিন্তু তার চার্জের মধ্যে পড়ে না। তাহলে তাকে কেন আটক রাখতে হবে এই শেখ হাসিনার নানান বয়ান দিয়ে? তারপরে তিনি বলেছে যে সংরক্ষিত নারী আসনে নুসরাত ফারিয়া সংসদ সদস্য হতে চেয়েছিলেন। তো চেয়েছিলেন, তাতে এটা কি তার মামলার চার্জ? অবশ্যই না। ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। তাহলে তো এই মামলা এইখানেই ডিসমিস হয়ে যাওয়া উচিত, তাই না? কারণ তার বিরুদ্ধে হত্যা মামলার চেষ্টার অভিযোগ করা হয়েছে, হত্যার চেষ্টার অভিযোগ করা হয়েছে। তাহলে এইখানে পিপি যেগুলি উপস্থাপন করেছেন এগুলি তো এটার একটাও না, এবং এই অজুহাত দেখিয়েই তাকে গ্রেপ্তার করে আদালতে জেল হাজতে প্রেরণের দাবি করেছেন, অনুরোধ জানিয়েছেন আদালতকে। পিপি আদালতকে আরও বলেন, আমরা আরও একজন অভিনেতাকে খুঁজছি, তিনি হলেন রূপালী পর্দার নায়ক ফেরদৌস। তিনি ভোট চুরি করে এমপিও হয়েছিলেন। তো এইটাও কি এই যে আদালতকে জানানো যে আমরা আরেকজনকে খুঁজতেছি, মানে এটা তো ক্লিয়ারলি প্রতিহিংসামূলক একটা মামলা। এটা ক্লিয়ারলি এই লোক বলতেছে, আদালতে দাঁড়িয়ে বিচারককে বলতেছে, এবং বিচারক তারপরে তাকে জেল হাজতে পাঠাই দিল সেই দাবি মেনে। কেমনে হয়? কেমনে পারে বিচারক? আর কেমন উকিল? নায়ক ফেরদৌসের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি ভোট চুরি করে এমপিও হয়েছিলেন। ফ্যাসিস্ট শাসকেরা যেটা করেন, যেসব শিল্পী, যেসব অভিনেতার পরিচিতি আছে তাদের ফ্যাসিস্টরা কাজে লাগান। ফ্যাসিস্ট শেখ হাসিনাও সেই একই কাজ করেছেন। নুসরাত ফারিয়া ফেরদৌসদের মতো অভিনেতা শিল্পীদের কাছে টেনেছিলেন। তারাও ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল দীর্ঘায়িত করতে সহযোগিতা করেছেন। এখন আমরা যদি সেই দিক থেকেই বলি যে এই তথাকথিত পিপি, তিনিও তো শেখ হাসিনার শাসন আমল দীর্ঘায়িত করেছেন, তিনিও তো একজন নাগরিক, তারও তো কর্তব্য ছিল। তাহলে তার বিরুদ্ধে কেস হয়ে যাক, তিনিও নিজেকে বলেন যে আমিও শেখ হাসিনার সহযোগী ছিলাম, আমাকেও আদালতে পাঠিয়ে দেওয়া হোক, কারণ আমি তো শেখ হাসিনাকে নামাইতে পারি নাই। সো যারা নামাইতে পারে নাই, প্রকারান্তরে তো সবাই এই ফ্যাসিস্টের দোষর, তাই না? তারপরে তিনি আরও বলেছেন, নুসরাত ফারিয়া কেবল ফ্যাসিস্টের সহযোগী নন, তিনি একটি জুয়ার অ্যাপসের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেছেন। তিনি যুব সমাজকে বিভ্রান্ত করছেন। আবারও নতুন নতুন ইস্যু তার বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে, এগুলি মামলার সাথে একটাও সংশ্লিষ্ট নয়। তিনি জুয়ার প্রমোট করেছেন না কিসের অ্যাপ করেছেন, এটা তো মামলার বিচার্য বিষয় নয়। তাহলে এই সমস্ত অজুহাত দিয়ে তাকে আটক কেন রাখা হবে? আই এম জাস্ট স্পিচলেস অ্যাবাউট দিস, যে এটা কেমনে তারা করতে পারে। এবং এইটা নিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদ আসতেছে। এমনকি এই যে সংস্কৃতি উপদেষ্টা যেই গোলাম সরোয়ার ফারুকি, তিনিও বলেছেন যে এটা তার জন্য বিব্রতকর, যদিও তিনি অন্য মন্ত্রণালয় সম্পর্কে কথা বলেন না। তো বিব্রতকর তো হবেই, হওয়া উচিত, কিন্তু তিনি সেটা কি, তিনিও তো সরকারের একটা অংশ, তিনি কি ভূমিকা পালন করেছেন? নুসরাত ফারিয়াকে যেই কারণে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে কিন্তু তার বউ
তার বউ তিশাকেও কিন্তু গ্রেপ্তার করা উচিত, কারণ তিশা তো শেখ হাসিনার মায়ের ভূমিকায় অভিনয় করেছে। তাহলে তিশাকে কেন ধরা হচ্ছে না? তাকেও ধরে জেলে পড়া উচিত। দিস ইজ সো স্যাড। এদিকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমরা এই একজনকে ধরলেও আমাদের দোষ, আবার না ধরলেও বলেও আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে আমরা কি করব? তো চিন্তা করে দেখেন, জনগণ কি ভাবলো না ভাবলো, জনগণ কি বললো না বললো, সমালোচনা তারা ওই পত্রিকা পড়ে পড়ে, টিভিতে খবর দেখে, বা সমালোচনা হবে কি হবে না এই ভয়ে তারা একজন মানুষকে গ্রেপ্তার করে বা ছেড়ে দেয়। ভাবতে পারছেন? বিচারের সবচেয়ে মূল বিষয়টা ছিল যে মানে কোনো ধরনের মানে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আইনকে ব্যবহার করা যাবে না, এটাই তো শাসকের কর্তব্য। কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে অনুরাগ বা বিরাগ, তারা ভাবতেছে যে এর আগে কিছুদিন আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছেন, এইটাকে তারা বলছে যে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং এই জন্য এখন তারা নুসরাত ফারিয়াকে ধরছে। কারণ তখন একটা ব্যাকলাশ হয়েছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, এখন নুসরাত ফারিয়াকে ধরছে। তো এই দুইটা কি একসাথে মিশানো যায়? কোনো কেস, একটা কেস কি আরেকটা কেসের সাথে কখনো চালানো যায়, তুলনা করা যায়? কখনোই না, দুইটা আলাদা ফ্যাক্টস, তাই না? তো কিন্তু নুসরাত ফারিয়াকে সেই জায়গায় অন্তত এই সমস্ত একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া যদি থাকতো, তাহলে এই যে এই ধরনের আউল ফাউল কথাবার্তা যুক্তি তারা দিয়েছে, এই সমস্ত যুক্তির পরে কিন্তু এই কেসটা টিকে না। এই কেসটা শুড হ্যাভ বিন থ্রোন আউট রাইট অ্যাওয়ে। এবং যারা যিনি মামলা দিয়েছে, যারা গ্রেপ্তার করেছে, এবং যারা ইপিপি সহ যারা নাকি তাকে জেলে পাঠানোর জন্য আবেদন জানাচ্ছে, এগুলো সবগুলির বিরুদ্ধে এই মামলা দিয়ে, সংবিধান লঙ্ঘনের মামলা দিয়ে, তাদের রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার করা উচিত। চিন্ময় প্রভু যেমন জেলে আছে, এই নুসরাত ফারিয়াও জেলে আছে, তবে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে, এটা আমি বলতে পারি, কারণ তার পক্ষে কথা বলার মানুষ আছে, কথা বলছে, এবং সম্ভবত তারা তাকে ছেড়ে দেবে। কিন্তু আমি যেটা বলতেছি যে মিসক্যারেজ অফ জাস্টিস তারা শুরু করেছে। চিন্ময় প্রভুর ব্যাপারে যেই মিসক্যারেজ অফ জাস্টিস, সেটা চলতেই থাকবে। অন্তত আমি এটুকু বলতে পারি যে অবস্থা যেটা দাঁড়িয়েছে, যে এই সরকার, মানে সরকারের ভিতর থেকে সামহাও এই যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, একটা দুইটা ইসকন ধরো, দৈরা জবাই করো, এই ঘরানার লোকজন সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। সুতরাং ইসকন বা চিন্ময় প্রভুর পক্ষে কোনো ধরনের মুভমেন্ট তারা করতে দেবে না যতদিন পর্যন্ত এই সরকার আছে। তারপরে বিএনপি বা যারাই আসুক, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বিকজ আমাদের বিএনপিকে দোষর ভাবার কোনো কারণ নাই। কারণ আপনারা দেখেন যে এই বিএনপির এক নেতাই এই মামলাটা করেছিল চিন্ময় প্রভুর বিরুদ্ধে। সেটা থেকে সেই ব্যক্তিকে তারা সাময়িক বরখাস্ত করেছে, কিন্তু মামলা তো আর বাতিল হয় নাই, মামলা রয়ে গেছে। এবং যেই মামলাটা রাষ্ট্রের অনুমতি নিয়ে করা উচিত ছিল, সেই রাষ্ট্রের অনুমতি ছাড়াই মামলা হয়ে গেছে। ত্রুটিপূর্ণ একটা মামলায় দিনের পর দিন জামিন ছাড়া একজন মানুষকে, নিরপরাধ মানুষকে আটক রেখেছে, যেই মানুষটি সরকারের বিরুদ্ধে একটি কথাও বলে নাই, দেশের বিরুদ্ধে একটি কথাও বলে নাই, বরং বলেছিল যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে সমর্থন করি, এবং সরকারের বৈষম্য বিরোধী যেই নীতির কথা তারা বলেছে আমরা সেটাতে বিশ্বাস করি। আমরা চাই আমাদের বিরুদ্ধে যেই বৈষম্য যুগ যুগ ধরে চলছে সেইটা বন্ধ হোক, এবং সেইটা নিয়ে 8 দফা নিয়ে জনগণকে, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেইটাই দোষ, এখানে আর কোনো রাষ্ট্রদ্রোহের কিছু ছিল না। এই নুসরাত ফারিয়াকে যেভাবে ধরল শেখ হাসিনার নাম ভূমিকা অভিনয় করার জন্য, ঠিক একই কারণে মোস্তফা সারোয়ার ফারুকী সংস্কৃত উপদেষ্টার বউ ইমরোজ
তিশাকেও গ্রেপ্তার করা হয় কিনা, এটা হলে আমরা বুঝবো যে 16 কালা পূর্ণ হয়েছে, যে রিয়েলি জাস্টিস ইজ ব্লাইন্ড, লেডি জাস্টিস ইজ ব্লাইন্ড। আশ্চর্য। তো সবশেষে একটা কথা বলতে হয় যে যেইভাবে নতুন সিস্টেম এই সরকার আবিষ্কার করে জনগণের কণ্ঠরোধ করতেছে, একটা অপশাসন কায়েম করেছে বাংলাদেশে, এইটার শেখ হাসিনা লাস্ট করেছিল 15-16 বছর, এবং শেখ হাসিনাও কিন্তু ডিবেজড হয়েছিল, তার বৃত্তি থেকে স্খলিত হয়েছিল। আইনের শাসন যে পুরাটাই করেছে আমি বলবো না, she did a lot of bad things, এবং বাট she also did a lot of good things। কিন্তু এই সরকার যেটা করতেছে, দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, এবং এই বাংলাদেশের জনগণকেও কিন্তু একই সাথে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এবং তারা যদি ভাবে যে দেশ এবং জনগণকে জাহান্নামে পাঠিয়ে তারা বেহেশতে থাকতে পারবে, বেহেশত লাভ করবে, জান্নাতবাসী হবে, সেটা না, কিন্তু তাদের জন্য আরও কঠিন ভয়ঙ্কর জাহান্নাম অপেক্ষা করতেছে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।